প্রকৃতির সাথে এর সৌন্দর্য রূপ সব যেন মিশে গেছে। আর তাই হাজার হাজার মানুষ, বিনোদন পাগল মানুষ, পর্যটক এখানে ছুটে আসেন। থাইল্যান্ডের দক্ষিণে আন্দামান সাগরের ফিরোজা নীল পানির মাঝে অনেকটা লুকিয়ে থাকা দ্বীপ কো হং। এর প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের জন্য রীতিমতো রোমাঞ্চকর। শত শত বছরের চুনা পাথরের পাহাড়ে ঘেরা দ্বীপটি অনেকটাই শান্ত। অন্যান্য জনপ্রিয় পর্যটন গন্তব্যের তুলনায় ভিড় কম, তাই এখানে প্রকৃতির একান্ত সৌন্দর্য উপভোগের সুযোগটা একটু বেশি। ঘন সবুজ বন আর স্বচ্ছ নীল পানিতে ভাসমান নানা রঙের সামুদ্রিক প্রাণী কো হং দ্বীপকে রূপ দিয়েছে ভিন্ন জগতের। তবে ফিফি দ্বীপের মতো বিশ্বব্যাপী পরিচিতি পায়নি। আমরা ঠিক 10টা তিনে হংনাং দ্বীপ থেকে রওনা হলাম হল্যান্ড আইল্যান্ডে। 45 থেকে 1 ঘন্টা লাগতে পারে এই যাত্রায়, এবং 4 ঘন্টা আমরা হং আইল্যান্ডে থাকতে পারবো। এবং এই জন্য আমাদের কাছ থেকে 500 কাপ চেয়েছে। দেখা যাক টিকিটটা কেমন হয়। ট্রাভিরা আওনাং সৈকত থেকে থাই ঐতিহ্যবাহী লং টেল বোট ছুটল গন্তব্যে। ভ্রমণের 7 জনই ভিনদেশি পর্যটক। কাঠের তৈরি ইঞ্জিন চালিত এই বোট দেখতে অনেকটাই বাংলাদেশের চট্টগ্রামের সাম্পান নৌকার মতোই। আকাশে সূর্যের আলো মেঘে যেন ঢাকা। দূরের চুনা পাথরের সবুজ পাহাড় অনেকটাই মেঘের সাথে মিলেমিশে ছায় রং ধারণ করেছে। সবচেয়ে বিরক্তিকর বোটের ইঞ্জিনের শব্দ দূষণ। চিৎকার করে কথা না বললে শোনা দুষ্কর। আমি একমাত্র গোপ্রো 10 দিয়ে ক্লিপ মাইক্রোফোনে ভিডিও করছিলাম, তাই বিকট শব্দের সমস্যাটা অনুভব করেছে সবচেয়ে বেশি। আকাশ আর দূরের পাহাড় দেখতে দেখতে অপেক্ষা শেষ হলো। আওনাং থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্ব পেরোতে সময় লাগলো প্রায় 50 মিনিট। ঠিক সকাল 11টায় হং দ্বীপের ফ্লোটিং জেটি বা ঘাটে আমাদের বোট বেরল। এই বোটেই ফেরত যেতে হবে 4 ঘন্টা পরে। বোটের নামটা থাই ভাষায় লেখা। চালককে জিজ্ঞেস করায় থাই ভাষায় যা বলল আমাদের কারো বোধগম্য হয়নি। পরে বোটের গায়ে লেখা G84 নম্বরটা ছবি তুলে রাখি। বোট থেকে জেটিতে নামার সাথে সাথে বন বিভাগের ডেস্কের সামনে গিয়ে দাঁড়াতে হলো। থান বক খোরানি ন্যাশনাল মেরিন পার্কের প্রবেশ ফি মাথাপিছু। তবে বোটের চালক বা টুরিস্ট তথ্য কেন্দ্র এটা জানানোর প্রয়োজন বোধ করেনি আগে। আমার মনে হয়েছে এটা বোট মালিক তথা তথ্য কেন্দ্রের এক ধরনের কূট কৌশল। কারণ 500 প্লাস 300 মোট খরচ 800 বাত। 800 বাত বললে পর্যটকরা ভাড়া বেশি কথা বলতে পারেন, তাই তাদের লাভটা ঠিক মতো ধরে রাখার জন্য এমন ছল চাতুরি হতে পারে বলে আমার অন্তত মনে হয়েছে। এরপর ভাসমান জেটি দিয়ে প্রায় 100 মিটার হেঁটে দ্বীপে পা রাখলাম। তবে জেটি থেকে নেমে সবাই ডান দিকে মূল সৈকতের দিকে গেলেও আমি বাঁ দিক দিয়ে একটু সামনে গেলাম। দেখলাম আমাদের বোটটি এখানেই নোঙর করছে। বোটের চালককে ডাকতেই কাছে এসে জানালেন নামটা। এই সুযোগে তার সঙ্গে ঝটপট একটু ছবি তুলে ফেললাম। এরপর পা বাড়ালাম দ্বীপের সৌন্দর্য আর সৈকতের রূপ দেখতে। সামনে এগুলোই আপনাকে স্বাগত জানাবে থান বক খোরানি ন্যাশনাল পার্ক। মূলত এটাই দ্বীপে প্রবেশের গেট। কো হং সহ মূল 4টি দ্বীপ প্রায় 100 বর্গ কিলোমিটার আয়তনের থান বক খোরানি ন্যাশনাল পার্কের অংশ। হং এর থাই ভাষায় আক্ষরিক মানে কক্ষ। মূলত দ্বীপটিকে প্রকৃতির নানান সাজে সজ্জিত একটি কক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। বলে রাখি, শুধু ফিফি দ্বীপপুঞ্জই নয়, এখানকার দ্বীপগুলো 2004 সালের 26শে ডিসেম্বরে ভারত মহাসাগরের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়।
দ্বীপের মূল আকর্ষণের কেন্দ্র সৈকতে যাওয়ার পথে অর্থের বিনিময়ে পানি, ময়লা ফেলার ব্যাগ, সাঁতারের জন্য লাইফ গার্ড সহ কস্টিউম পাবেন। এখানকার সবুজ আর পাথরের পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর নীল স্বচ্ছ জলাশয়ের সৈকত সবাইকে মুগ্ধ করবে। যাদের পাহাড়ি পরিবেশের দ্বীপের অভিজ্ঞতা এই প্রথম, তাদের কাছে বিস্ময়কর মনে হবে। যাই দেখেন এখানে সবই উপভোগ্য এবং প্রকৃতির সাথে এর সৌন্দর্য, রূপ সব যেন মিশে গেছে। আর তাই হাজার হাজার মানুষ, বিনোদন পাগল মানুষ, পর্যটক এখানে ছুটে আসেন। নীল ফিরোজা জলরাশি আন্দামান সাগরের দ্বীপটি সাদা বালির সৈকত, পরিষ্কার স্বচ্ছ পানি, চমৎকার চুনা পাথরের খাড়া পাহাড় এবং ঘন সবুজ বন এক ভিন্ন মাত্রা যোগ করেছে। নানা প্রক্রিয়ায় কয়েকশো বছরে এখানকার অবকাঠামো গঠন হয়েছে চুনা পাথরের খাড়া বা উলম্ব পাহাড়। দ্বীপে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে মিহি সাদা বালুর সৈকতে চাদর কিংবা কাপড় বিছিয়ে নিতে পারেন বিশ্রাম, উপভোগ করতে পারেন নিরাপদ, অগভীর আর মসৃণ তটরেখায় মানুষের ছোটাছুটি আর জলকেলি। সৈকতের এক পাশে রয়েছে হং আইল্যান্ড ভিউ পয়েন্ট, যার উচ্চতা প্রায় 500 ফুট। এর দুটো স্তর রয়েছে, একটি 200 ফিট উপরে, তার উপরে আরো 300 ফুট, যেখানে স্টিলের মই দিয়ে একেবারে খাড়া ভাবে উঠতে হয়, যে কারণে অনেকে ভিউ পয়েন্টের সর্বোচ্চ শিখরে না উঠে দ্বিতীয় স্তরে উঠেই নেমে যান, অনেকটা রক ক্লাইম্বিং এর মতো। একা ভ্রমণকারী বা ট্রাভেলার হওয়ায় আমিও সাহস পাইনি আরো উপরে ওঠার। কিছুটা বিশ্রাম নিয়ে ভিউ পয়েন্ট থেকে নেমে আবারও সৈকতে ফিরে আসি। এদিকে সময় যত গড়াতে থাকে পেটের চাহিদা বাড়তে থাকে, তাই দুপুরের খাবার পর্বটা সারতে ছুটে আসি দোকানে। এখানে খাবারের জন্য একটি রেস্তোরাঁ ও একটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে, আবার কেউ কেউ একটা টেবিল পেতেই খাবার বিক্রি করছেন। গাছপালা দিয়ে ঢাকা থাকায় জায়গাটি বেশ আরামদায়ক। এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক টেবিল ও বেঞ্চ রয়েছে। রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে এখানে বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি খেতে পারে। রয়েছে রেস্টরুম ও বাথরুম। ঘুরে মনে হলো পর্যটকদের জন্য দারুণ পরিচ্ছন্ন ম্যানেজমেন্ট মন বিভাগের। সবচেয়ে ভালো দিকটা হলো কোথাও কোনো উচ্চ শব্দ, চেঁচামেচি কিংবা হইচই নেই। তো এই ম্যানেজমেন্ট শেখা উচিত আমাদের কক্সবাজার বিচে, কারণ এই ধরনের বিচ ম্যানেজমেন্ট না থাকলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং কেউ চিল্লাচ্ছে না। যখন যেখানে যা হচ্ছে সবই কিন্তু তারা এখান থেকে খুঁজে পাচ্ছে, যে আসছে খাচ্ছে যাচ্ছে, কারো কোনো চিল্লানি নেই। টোটাল জায়গাতে কোনো হয়রানির মতো কোনো জিনিসও হচ্ছে না, সবাই সবার মতো করে নিচ্ছে। এটি হলো সবচেয়ে বড় কথা, যে যদি আপনার ম্যানেজমেন্টটা ভালো হয়, সবাই সব কিছু যদি পায়, তাহলে তো তার চিৎকার করার দরকার নেই। এবং সেই ব্যবস্থাটাই এখানে চমৎকারভাবে করে রেখেছে হং আইল্যান্ডের রেঞ্জার্স, মানে বন বিভাগ। আর পর্যটকদের নিরাপত্তার সৈকতের ঠিক পেছনেই রয়েছে বন বিভাগের ওয়াচ টাওয়ার। এখানে বসেই পুরো সৈকতের কার্যক্রম বাইনোকুলার ও সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করেন বনের কর্মকর্তারা। আর নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় লাইফ গার্ড দলও রয়েছে। সবাই কোনো ড্রেস পরে আছে, ছেলে এবং মেয়ে সবাই, কেউ কোনো জায়গায় কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আর স্নরকেলিং যারা পছন্দ করেন তারা স্বচ্ছ পানির নিচের রঙিন জগতে মুগ্ধ হবেন। সৈকতে কাছাকাছি একটা দড়ি দিয়ে স্নরকেলিং এর জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, আর এই জন্য আপনাকে 500 থেকে 1500 ভাগ পর্যন্ত দিতে হতে পারে। আস্তে আস্তে রোদের প্রখরতা কমে পশ্চিম দিকে হেলতে শুরু করেছে সূর্য। দ্বীপ থেকে ফেরার সময় কাছে আসছে আনন্দ আর উচ্ছ্বাস শেষে স্মৃতি ধারণ করে
নিজেদের গন্তব্যে যেতে সবাই আবার ভাসমান জেটিমুখী। এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই, তাই বিকেল 5টার মধ্যেই নির্জন হয়ে যায় মায়াবী এই দ্বীপটি। বোট অথবা লং টেন বোটে চলে যাচ্ছে এবং মানুষ ওয়েট করছে এই ফ্লোটিং বেইজে। তাই সকালে মানুষ আসে এবং বিকেল নাগাদ সবাই আবারও পাওনাং বিচে চলে যায়। দেখেন এখানে সব মানুষ আসছে এবং এই যে পাহাড়, এটার দৃশ্য এটা চমৎকার, এটা না দেখলে বিশ্বাসযোগ্য না। দেখেন এভাবে সাজিয়ে রাখা হয়েছে লং টেন বোট এবং এই বোটগুলোতে যারা এসেছিল তারা আবার ফেরত যাবে। এর পাশে দেখেন কি সুন্দর পাহাড়, চমৎকার, বোঝা যায় না এত চমৎকার সুন্দর জায়গা এটি। শুধুমাত্র যদি আপনি এই ওয়াকওয়েটা দেখেন, যে কালার দেখতেও চমৎকার লাগে। ওই পাশে ওই যে সামনে দেখছেন ওই যে এখানেই হচ্ছে এইটুক বিচ এবং এই বিচেই সব মানুষ আসে ঘুরতে। প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন এখানে ঘুরতে এবং এখানে যেতে 40 থেকে 50 মিনিট লাগে যেতে বা আসতে। সত্যি কথা বলতে আমাদের পর্যটনে তেমন কোনো উন্নতি নেই, লোকজন তেমন একটা বিদেশ থেকে আসে না। শুধুমাত্র ফুটুনির কথা, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম বিচ, কিন্তু এতদিন আমাদেরকে ভুল বুঝিয়ে তো পার করে দিয়েছে। বই ঘেটে দেখতে পেলাম কক্সবাজার হচ্ছে তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত একটানা। 1 নম্বরটা আছে ব্রাজিলে, 2 নম্বরটা আছে অস্ট্রেলিয়া, আর 3 নম্বরটা হচ্ছে কক্সবাজার। অথচ বইয়ের মধ্যে আজে বাজে তথ্য না জেনে করে, এবং কক্সবাজারেরটা বলা হয় 120 কিলোমিটার, ব্রাজিলেরটা হচ্ছে প্রায় 210 কিলোমিটার, এবং অস্ট্রেলিয়া যেটা আছে সেটা প্রায় 175 কিলোমিটার দীর্ঘ বিচ। তারপরও আজে বাজে কথা লিখে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় যারা বই লেখেন, ইতিহাসবিদ বলেন আর ভৌগোলিক জ্ঞান সম্পন্ন লোক বলেন, যারা বইয়ে 170 এবং 80 দশকে লিখেছেন কমলাপুর রেল স্টেশন এশিয়ার বৃহত্তম, চন্দ্রঘোনা কাগজের কাগজ এশিয়ার বৃহত্তম, খুলনার মিস্ত্রি মিল এশিয়ার বৃহত্তম। আমি জানি না তখন কোন বই দেখে কিভাবে কার বুদ্ধিতে কিভাবে তোষামোদি করে এই বাজে বিব্রতকর এবং বিভ্রান্তিমূলক অসত্য তথ্য পরিবেশন করা হয় বইগুলোতে। আমাদের ভূগোল বইয়ে এই জিনিসগুলা ছিল আশ্চর্যের বিষয়। আমার মনে হয় যাদেরকে দেওয়া হয় তারা হয়তো জ্ঞানী, কোন জায়গায় ওই বই পড়ে জ্ঞানী, কিন্তু আসলেই তারা আসল তথ্যগুলা অনেক ক্ষেত্রে জানেই না। এইটুকু একটা পাখা দেখেন প্রপেলার দিয়ে, এইটুকু একটা প্রপেলার দিয়ে এত জোরে এই লং টেন বোটগুলো যায়, আপনি ভাবতেও পারবেন না। কোনো সমস্যা নেই, অসাধারণ এবং নিজস্ব প্রযুক্তিতে এটা বানানো হয়েছে এখানে, যেগুলো আমাদের এখানে কিন্তু আমাদের চিন্তা করা উচিত। এই আমরা যে টেকটাফ থেকে সেন্ট মার্টিন যায়, আমার মনে হয় সেন্ট মার্টিনে এর থেকে একটু বড় যদি লং টেল বোট বানানো হয় তাহলে এটা অসাধারণ হবে। এই বিষয়টা সরকারের উঁচু মহলে ভেবে দেখা দরকার। এই লং টেল বোটগুলো যদি তাহলে এখানে না, আরো অনেক জায়গায় দ্বীপগুলোতে যাওয়ার জন্য আমাদের এই লং টেল বোটের আদলে আমরা যদি কাঠ দিয়ে না বানাই, স্টিলের বডি দিয়ে বানাই, তাহলে কিন্তু হয়। কিন্তু দেখা দরকার এবং দেখার পরে এটা করা দরকার বাস্তবে। আমাদের শেখা উচিত, এই জিনিসটা দেখা দরকার। এসব জিনিস না দেখে না বুঝে আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিচ্ছে কিভাবে আমার মাথায় ঢুকে। বিভিন্ন জায়গায় যখন পর্যটনের যারা কর্মকর্তা আছেন তারা এসে বিভিন্ন জায়গায় দেখেন, কিন্তু করার সময় কিছুই আমরা তার দেখি না। শুধুমাত্র পয়সায় খরচ হয় তাদের, এবং এক একজন কর্মকর্তা একবার না, একটা কোনো জিনিস করলেই 4বার 5বার করে
বিভিন্ন দেশ ভ্রমণে যায় এবং কোটি কোটি টাকা খরচ করে আসে। আমার মনে হয় সরকারের এই বিষয়গুলো অন্যভাবে দেখেন। লন্ডন বোটে করে পানি নিয়ে যাওয়ার জন্য তারা স্যান্ডেলগুলো হাতে রেখে বালতিতে পা দিয়ে দেখা যায় যে বালতিতে পা পরিষ্কার করছে, করে তারপরে তারা লন্ডন বোটে উঠছে, কারণ যাতে লন্ডন বোটটা পরিষ্কার থাকে এবং তাদেরকে পরিষ্কার করতে না হয়। সিস্টেম অনেক কিছুই আছে, ওদের কাছ থেকে শেখা উচিত এই জিনিসগুলো। কারণ এগুলোতে বালু থাকে, স্যান্ডেলে বালু, বিচে বালু থাকে, সেই বালুগুলো যাতে ভিতরে না যায়, নোংরা না হয়, সেই জন্য তারা এই সিস্টেমটা একটা বালতি দিয়েছে, বালতির মধ্যে পা চুবে তারপরে চলে যাচ্ছে। চমৎকার, এক্সেলেন্ট, ওয়াও। শেষ করলাম হং আইল্যান্ড সফর। 11:30 এসেছি, 3টায় চলে যাচ্ছি। এর মধ্যে 4টা ঘন্টায় আমি এখানকার সবগুলো বিচ, 2টো বিচ আছে, বেশি বড় না, সব মিলিয়ে লম্বা হবে 150-300 মিটার। এর বাইরে একটা ভিউ পয়েন্ট আছে উঁচু, তবে বিচটা ছোট্ট হলেও চমৎকার। এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। হয়তো মানুষ এই কারণেই এখানে ঘুরতে আসে। এখানে আসলে একজন মানুষের, একজন পর্যটকের, একজন ভ্রমণ পিপাসুর খরচ হতে পারে আওনাং বিচ থেকে সিঙ্গেল হলে লং টেল বোটে তার ভাড়া হচ্ছে 500 যাওয়া আসার, 500 ভাত। এরপর এখানে আসার পর এই ফ্লোটিং বেসমেন্টে আসার পরে তারা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য এখান থেকে ভেতরে যে ন্যাশনাল পার্কটা আছে, মূলত ন্যাশনাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির আন্ডারেই এই বিচটি, ওই জন্য এখান থেকে তাদেরকে আরো দিতে হয় 300 ভাত। এরপরে খাওয়া দাওয়া সব মিলিয়ে যদি আপনি করেন তাহলে আপনার 1200 ভাত সর্বনিম্ন খরচ হতে পারে। থাইল্যান্ডের ক্যারাবির হং আইল্যান্ড থেকে মুস্তফা দানিশ। হং আইল্যান্ড ছেড়ে আমরা এখন আওনাং বিচের দিকে রওনা হলাম। এখন ঠিক বাজে বিকেল 3টা, এটাকে বেলাও বলতে পারেন, বিকেল 3টা। এই যে শুরু হলো এবার যাত্রা। পানি কি স্বচ্ছ দেখে, নীল পানি, একেবারে নীল, সবুজ না, নীল পানি, সবাই যায়। এত পরিষ্কার, এত স্বচ্ছ পানি। এটাই হচ্ছে আন্দামান সাগরের একটা বড় বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তুলনামূলকভাবে আন্দামান সাগর বঙ্গোপসাগরের চেয়ে অনেক বেশি শান্ত। যদিও সব ভারত মহাসাগরের সব ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল আন্দামানের দক্ষিণে। আন্দামান ঘুরেই কিন্তু আস্তে আস্তে এটা আমাদের সরে এসে বাংলাদেশে, ভারতে আসলে পড়ে। হঠাৎ করে 5 মিনিট চলার পরেই বোটের গতি একেবারে কমে গেল। লক্ষ্য করলাম 2 পাহাড়ের মাঝ দিয়ে একটা সরু পানি পথে ঢুকছে বোটটি। এটা বিস্ময়কর সেই লেগুন। লেগুন শব্দটি ইতালিয়ান শব্দ লাগুনা থেকে এসেছে, যার বাংলা অর্থ দাঁড়ায় উপহ্রদ বা অগভীর হ্রদ। এটি একটি ছোট অভ্যন্তরীণ জলাশয় যা মূল জলাশয় থেকে কোনো বাধা দ্বারা পৃথক। একটি অগভীর জলভাগী হচ্ছে লেগুন। এই লেগুনে শুধুমাত্র দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে ভাটার সময় 2 চুনা পাথরের পাহাড়ের মাঝে একটা সরু পানি প্রবাহের পথ দিয়ে কায়াক বা স্পিড বোট চালিয়ে ভেতরে ঢোকা যায়। ঢুকেই এর অসাধারণ সবুজ লতাপাতার পাহাড়ে ঘেরা সৌন্দর্য দেখে মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসবে ওয়াও, যেন একটি ছোট্ট ম্যানগ্রোভ অরণ্য। শান্ত সবুজ আর নীল স্বচ্ছ অগভীর
নিবিড় জলাশয়, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা আপনাকে নিয়ে যাবে অনেকটা স্বপ্নের রাজ্যে। লেগুনের অদ্ভুত গাছপালা, জাদুকরী পরিবেশ যা সাঁতার এবং ছবির জন্য স্মরণীয় স্থান। প্রতিটা বোট জলাশয়ের চারিদিকে আস্তে আস্তে একটা করে চক্কর দিল। এ সময় সবাই ব্যস্ত হয়ে পড়েন ক্যামেরা আর মোবাইল নিয়ে স্মরণীয় করে মুহূর্তগুলো ধরে রাখতে। মিনিট সাতেক পর বোট বেরিয়ে এলো লেগুন থেকে, ছুটল গন্তব্য হাওড়াঙ্গে। হর্নবিল ভ্রমণের সেরা সময় শুষ্ক মৌসুম, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এপ্রিল। এই সময় বৃষ্টি একেবারে কম হয়, তাই পর্যটকদের আনাগোনা এই সময়ে সবচেয়ে বেশি। অসাধারণ একটা থাই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সন্ধ্যার আগেই ফিরে আসি ছোট্ট গোছানো সৈকত শহরে।